আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে? এখন শর্করা জাতীয় খাদ্যের পরিপাক, শর্করা আমিষ স্নেহ যে কোনো খাদ্য আমাদের পরিপাক শুরু হয় কোথা থেকে? মুখগহ্বর থেকে কিন্তু শুরু হচ্ছে। মেনলি পরিপাক দুই ধরনের, একটা হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এই যে পরিপাকটা, যান্ত্রিক পরিপাক কিন্তু মুখ থেকেই শুরু হয়, একটা হচ্ছে যান্ত্রিক এবং আরেকটা হচ্ছে রাসায়নিক। যান্ত্রিক পরিপাকের ভিতরে যন্ত্রটা হচ্ছে দাঁত, দাঁত দিয়ে আমরা খাদ্যগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে ফেলতেছি। এখন মুখগহ্বরে যে লালা থাকে, লালাগুলো আমাদের খাদ্যকে পিচ্ছিল করতে সাহায্য করে, তাই না? এতটুকু তো আমরা জানি। এখন এই লালার ভিতরে কি থাকে? তোমার টায়ালিন থাকে, টায়ালিন এবং স্যালিভারি অ্যামাইলেজ থাকে, স্যালিভারি অ্যামাইলেজ। এই যে টায়ালিন এবং স্যালিভারি অ্যামাইলেজ, ওরা কি করতেছে? শর্করা পরিপাকের জন্য কিন্তু এই টায়ালিন এবং মল্টেজ এগুলা সাহায্য করতেছে। তাহলে শর্করা জাতীয় খাদ্য মুখে নেওয়ার সাথে সাথেই পরিপাক শুরু হয়ে যাচ্ছে। তাহলে শর্করার পরিপাক করে কে? এই জায়গাটায় দেখো তো, আমার টায়ালিন মুখগহ্বরে পরিপাক করতেছে। এছাড়াও ক্ষুদ্রান্ত্রে যখন যাবে খাদ্যটা, তখন আবার পরিপাক হবে, কারণ মুখগহ্বরে এর আংশিক পরিপাক হয়। এবং পাকস্থলিতে, আমি ছোটবেলা মনে করতাম যে পাকস্থলিতেই বুঝি সকল খাদ্যের পরিপাক হয়, আসলে কিন্তু না। পাকস্থলিতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় এবং পরবর্তীতে যে ক্ষুদ্রান্ত্র আছে ওইখানে সবগুলা খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় পরিপাকটা আমরা একটু দেখি আগে, এরপরে এই যে এই জায়গাটায় দেখো তো, সবার প্রথমে মুখগহ্বরে তোমার শর্করা কিছুটা পরিমাণ ভাঙছিল, এরপরে পাকস্থলিতে যখন আসছে, দেখো পাকস্থলিতে কি হচ্ছে? পাকস্থলিতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য, এই যে আমিষ জাতীয় খাদ্য পেপসিনের উপস্থিতিতে পলিপেপটাইডে পরিণত হচ্ছে। এখন এই পেপসিনটা কোথা থেকে আসলো? পেপসিনটা আমাদের ওই যে পাকস্থলিতে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছিল, তখন ওখানে নিষ্ক্রিয় অবস্থায় ছিল এই পেপসিনটা। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এই নিষ্ক্রিয় পেপসিনটাকে সক্রিয় করে দিছে বা অ্যাক্টিভ করে ফেলছে। এখন এও যখন অ্যাক্টিভ হয়েছে, তখন ও আমিষের উপর ক্রিয়া করবে, ক্রিয়া করে কি করলো? পলিপেপটাইডে পরিণত করলো। আমিষ জাতীয় খাদ্য পেপসিনের সাহায্যে পলিপেপটাইডে পরিণত হয়েছে। কিন্তু এইটা তো আমাদের আমিষ জাতীয় খাদ্যের সম্পূর্ণ ভাঙন না, আমিষ জাতীয় খাদ্য আরও ভাঙবে। যখন ক্ষুদ্রান্তে আসলো এই যে পলিপেপটাইডটা, এই যে পলিপেপটাইডটা যখন ক্ষুদ্রান্তে আসলো, তখন সে ট্রিপসিনের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিড এবং সরল পেপটাইড তৈরি করলো। এবার আমিষ জাতীয় খাদ্যটা সম্পূর্ণ ভেঙে গেছে। এরপরে দেখো শ্বেতসার, শ্বেতসার মানে হচ্ছে শর্করা, শর্করা মুখে অল্প একটু ভাঙছিল, এখানে এসে আবার সম্পূর্ণ ভাঙবে। দেখো অ্যামাইলেজের উপস্থিতিতে গ্লুকোজে পরিণত হয়েছে, গ্লুকোজকে আর ভাঙা যায় না, এই শর্করা জাতীয় খাদ্য একদম সম্পূর্ণ ভেঙে গেছে। তাহলে এই জায়গাটায় দেখো তো আমাদের কি বলছে, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে? এই যে অ্যামাইলেজ, এটা একটু আগে আমরা দেখলাম না যে শ্বেতসারকে গ্লুকোজে পরিণত করলো, এখানে অ্যামাইলেজ কাজ করতেছে। এছাড়াও ট্রিপসিন আর পেপসিন, ওরা দুইজন কি করে? আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। এবং লাইপেজ, এটা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে। তাহলে এই যে শর্করার পরিপাক, এটা অ্যামাইলেজ করতেছে। এই অ্যামাইলেজটা কোথায় কাজ করতেছে? অগ্নাশয় থেকে বের হয়ে ক্ষুদ্রান্ত্রে কাজ করতেছে। আর যদি মুখগহ্বর বলে দিত, তাহলে ওই যে টায়ালিন আমরা নিতাম, টায়ালিন, মল্টোজ, তারপরে স্যালিভারি অ্যামাইলেজ, ওইগুলোর কথা আসতো। এরপরে কোনটিতে ল্যাকটেজ এনজাইম থাকে? এখন এই যে ল্যাকটেজ এনজাইমটা, এটা কি করবে? দুগ্ধ জাতীয় খাদ্য যখন তুমি গ্রহণ করতেছো ওই জায়গায় কাজ করবে। এটা আমাদের আন্ত্রিক রসে থাকে। অগ্নাশয় রসে কি থাকতেছে? অগ্নাশয় রসে তোমার এনজাইম এবং হরমোন দুইটাই নিঃসরণ করবে কিন্তু এই অগ্নাশয়টা, যার জন্য অগ্নাশয়কে আমরা কিন্তু মিশ্র গ্রন্থি বলি, মিশ্র গ্রন্থি। এখন অগ্নাশয় রসে কি কি থাকে আমি একটু তোমাদেরকে দেখাই। এই ক্ষুদ্রান্ত্রে পরিপাক হওয়ার জন্য যে ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ, এই তিনটাই হচ্ছে অগ্নাশয় রসে থাকে। ট্রিপসিন, অ্যামাইলেজ আর লাইপেজ, এই তিনটাই অগ্নাশয় রসে থাকতেছে। এই তিনটাই হচ্ছে এনজাইম এবং হরমোনও নিঃসরণ করে অগ্নাশয়। হরমোন দুইটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। তাহলে এই যে তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের অগ্নাশয় রসে থাকতেছে। তাহলে এই জায়গাটায় দেখো অগ্নাশয় রসে, তাহলে এই তিনটার নাম আমরা দেখলাম। লালা রসে কি কি থাকতেছে একটু আগে আমি লিখছিলাম প্রথম প্রশ্নটা বলার সময়, কি কি? টায়ালিন, টায়ালিন এবং স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি। এরপর ল্যাকটেজ তো আন্ত্রিক রসে থাকতেছে, এবং পাচক রস বলতে পাকস্থলী থেকে যেগুলো নিঃসৃত হচ্ছে, খাদ্য পরিপাকে সাহায্য করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে পারে।
এরপরে নিচের কোন খাদ্যটির পরিপাক মুখগহ্বর থেকে শুরু হয়? একটু আগেই বলছি শর্করা জাতীয় খাবারের পরিপাক মুখগহ্বর থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো তো, মাছ এটা তো আমিষ জাতীয় খাদ্য, তারপরে ডিম এটাও আমিষ জাতীয় খাদ্য, মাখন হচ্ছে চর্বি জাতীয় খাদ্য, রুটি হচ্ছে আমাদের শর্করা। তাহলে কোন খাদ্যের পরিপাক মুখগহ্বরে শুরু হয়? শর্করার পরিপাক মুখগহ্বরে শুরু হয়। তাহলে আমরা রুটি দাগাচ্ছি। এরপরে আমিষ ভেঙে কোন যৌগ গঠন করে? দেখো তো, একটু আগে যখন আমরা খাদ্য উপাদানগুলোকে ভাঙতেছিলাম, ফ্যাটি অ্যাসিড পাচ্ছিলাম কাকে ভেঙে? চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড পাচ্ছিলাম। গ্লুকোজ পাচ্ছিলাম আমরা শর্করাকে ভেঙে, শর্করা। এবং আমিষকে যখন পাকস্থলীতে অল্প একটু ভাঙছিলাম তখন পাইছিলাম পলিপেপটাইড। এটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য ভাঙলে আমরা পলিপেপটাইড পাবো। এখন সরল পেপটাইড যেটা, এটাও হচ্ছে আমরা আমিষ জাতীয় খাদ্য ভেঙে পাচ্ছি। দেখো আমিষ ভেঙে কোন যৌগ তৈরি হয়? এই জায়গাটায় এখানে তাকাও, আমিষ ভেঙে প্রথমে আমরা পলিপেপটাইড পাইছি, এর পরবর্তীতে পলিপেপটাইডকে ভেঙে আবার সরল পেপটাইড পাইছি। তাহলে বলো তো আলটিমেট উত্তর আমরা কোনটাকে ধরবো? অবশ্যই এই সরল পেপটাইডটাকে ধরবো, কারণ এই আমিষকে পলিপেপটাইড পাইছি ভেঙে, কিন্তু এটা ওর মানে একদম ক্ষুদ্রতম একক না, যার জন্য এই পলিপেপটাইড আমরা উত্তর নিব না। আমরা উত্তর নিব হচ্ছে সরল পেপটাইড, কারণ এইটাকে আর ভাঙা যাচ্ছে না। এটা হচ্ছে সর্বশেষ ভেঙে যে ক্ষুদ্রতম এককে পরিণত করলাম। তাহলে আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে পলিপেপটাইডও পাইছি, ঠিক আছে, এই কথাটাও ভুল না। সরল পেপটাইড পাইছি, এই কথাটাও ভুল না, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম এককটা এখানে আমরা নিব। তাহলে আমরা এখানে কি নিব? এই সরল পেপটাইডটাকে উত্তর ধরব। এরপরে বৃহদান্ত্রের অংশ কোনটি? এখন বৃহদান্ত্র কি আর ক্ষুদ্রান্ত্র কি, আমি এই জায়গাটা একটু তোমাকে চিত্র এঁকে ক্লিয়ার করি। এই জায়গাটায় তাকাও তো, আমি একটা চিত্র আঁকবো। সবার প্রথমে আমাদের পাকস্থলী, মুখগহ্বরের পর এই যে অন্ননালী, এখন এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পরে এইখানের যে একটা ভাঁজ দেখতে পাচ্ছ, এই যে একটা কার্ভ, এটাকে আমরা বলবো হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের পর এই জায়গাটা আরেকটা ভাঁজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জেজুনাম। ডিউডেনাম, জেজুনাম, এরপরে এই নালীটা আরও বেশি পেঁচাবে, এই পেঁচানো অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ইলিয়াম। এখন ক্ষুদ্রান্ত্র হচ্ছে এরকম পেঁচানো অংশটা, ক্ষুদ্রান্ত্র এখানে শেষ। এরপরে তুমি এরকম অংশ দেখতে পাবা, এইটা হচ্ছে আমাদের বৃহদান্ত্র। বৃহদান্ত্রের ভিতরে আমাদের তিনটা জিনিস থাকে, মানে দুইটার ভিতরেই আমাদের তিনটা জিনিস থাকতেছে। দেখো এই জায়গাটায় ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের দিকে তাকাও। ক্ষুদ্রান্ত্রের এই যে ভাঁজটাকে আমরা কি বলছিলাম? ডিউডেনাম, জেজুনাম, আর পরেরটা হচ্ছে ইলিয়াম। তাহলে ডি জে ইলিয়াস, এই কথাটা মনে রাখতে পারো। ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম, এইগুলো হচ্ছে আমাদের কিসের অংশ বলো তো? এগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের অংশ। এই তিনটা দিয়ে কি মনে রাখবো? ক্ষুদ্রান্ত্র মনে রাখবো। এরপরে বৃহদান্ত্রের নামগুলো মনে রাখার জন্য আমাদের সিকাম ওয়ার্ডটা মনে রাখতে হবে, সিকাম। এখন 1 নাম্বার হচ্ছে সিকাম নিজেই, 2 নাম্বার হচ্ছে কোলন, এবং 3 নাম্বার হচ্ছে মলাশয়। তাহলে মনে থাকবে বৃহদান্ত্রের 3টা অংশ কি কি? সিকাম, কোলন, মলাশয়, এই 3টা বৃহদান্ত্রের অংশ। কোলন আবার 3 ভাগে ভাগ করা যায়, ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, এই 3টাই হচ্ছে কোলন। ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন। আর এখানে কি আছে? এটাকে আমরা বলবো রেকটাম বা মলাশয়। তাহলে বৃহদান্ত্রের অংশ হচ্ছে সিকাম, কোলন আর মলাশয়, আর ক্ষুদ্রান্ত্রের অংশ হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এবার এই জায়গাটায় আসো, কি জিজ্ঞেস করছে? বৃহদান্ত্রের অংশ কোনটি, এটাই তো জিজ্ঞেস করছে। তাহলে তাকাও, বৃহদান্ত্রের অংশ হচ্ছে এই যে সিকাম, এই যে ডি জে ইলি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। ওরা 3জনই ক্ষুদ্রান্ত্রের। কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী? দেখো যকৃৎ থেকে কি কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়, পিত্তরস তৈরি হয়, পিত্তরস আবার পিত্তথলিতে জমা থাকে। তারপরে পৌষ্টিক গ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়। কিন্তু হরমোন নিঃসৃত হয় কোথা থেকে, এটা জিজ্ঞেস করছে। অগ্নাশয় থেকে তোমার এনজাইমও নিঃসৃত হয়, অগ্নাশয় থেকে হরমোনও নিঃসৃত হয়, যার জন্য কিন্তু আমি অগ্নাশয়কে একটু আগের প্রশ্নটাতেই মিশ্র গ্রন্থি বলছিলাম। তাহলে হরমোন নিঃসরণ করতেছে কে? অগ্নাশয় যে 2টা হরমোন নিঃসরণ করে, ওই 2টা হরমোন হচ্ছে আমাদের ইনসুলিন এবং গ্লুকাগন। এই 2টা হরমোন নিঃসরণ করে কে? অগ্নাশয়। সে কিন্তু এনজাইমও নিঃসরণ করে, আমি আগের প্রশ্নে বলছিলাম।
এরপরে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করতেছিল কে? পাকস্থলিতে যেই অ্যাসিডটা নিঃসৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় করতেছিল। এরপরে অ্যামাইলেজ কি করতেছিল? শর্করা পরিপাক করতেছিল, লাইপেজ স্নেহ পরিপাক করতেছিল। এরপরে আসো, মানুষের কতটি পেষণ দাঁত থাকে? পেষণ দাঁত থাকে হচ্ছে 8টা। এখন এই জায়গায় আমি দাঁতের হিসাবটা একটু দেখাই, আবার ছেদন দাঁতও জিজ্ঞেস করছে, সেক্ষেত্রে আমরা আগে দাঁতের হিসাবটা দেখে আসি, চলো, এরপরে আমরা বুঝতেছি। এখানে আমি একটু চিত্র এঁকে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই। ধরো উপরের মাড়ি, নিচের মাড়ি, এটাকে আমি 2টা ভাগে ভাগ করলাম। এইখানে এক পাশে আমাদের 2টা কর্তন দাঁত থাকতেছে। তুমি করলেই সামনের দিকে যে দাঁতগুলো দেখতে পাবা এগুলো হচ্ছে কর্তন দাঁত, যেগুলো আমাদের কাটতে সাহায্য করে। দেখো নাম শুনলেই বোঝা যায়, কর্তন কি করবে? কাটতে সাহায্য করবে। এরপরে আছে হচ্ছে আমাদের ছেদন দাঁত। দেখো ভ্যাম্পায়ারের মতো কিছুটা লম্বাটে দাঁত আছে না, এই যে এরকম দেখতে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ছেদন। ছেদন দাঁত কি করবে? ছিঁড়তে সাহায্য করবে। কোনো কিছু আমরা ছিঁড়ি না, এই দাঁত দিয়ে কিন্তু ছিঁড়তেছি। এরপরে আসছে অগ্রপেষণ, যেটা 2টা থাকতেছে। অগ্রপেষণ, দেখো পেষণ নামটা শুনলেই বোঝা যায় ওরা কি করবে? খাবারটাকে পিষবে। তাহলে অগ্রপেষণ আছে 2টা এবং পিছনের দিকে পেষণ আছে 2টা, কিন্তু ওর সাথে আরো একটা আক্কেল দাঁত যুক্ত হয়, যেটাকেও আমরা এই পেষণের সাথেই মানে রাখতেছি। তাহলে দেখো এই জায়গায় অগ্রপেষণ আর পেষণ, হিসাবটা একটু তাকাও। এই জায়গায় 1টা 2টা হচ্ছে আমাদের কর্তন দাঁত 2টা। ছেদন কয়টা আছে? এখানে 1টা। অগ্রপেষণ হচ্ছে এই 2টা এবং পেষণকে আমরা এখানে আক্কেল দাঁতটা সহ হিসাব করব, তাহলে কয়টা পাইলাম? 3টা। এখন এই যে দাঁতের নামগুলা, এই নামগুলাকে আমরা ইংরেজিতে কি বলি বলতো? কর্তন দাঁতকে ইংরেজিতে বলি হচ্ছে ইনসিজর, ছেদন দাঁতকে বলি ক্যানাইন, অগ্রপেষণকে বলি প্রিমোলার এবং পেষণ দাঁতকে বলি হচ্ছে মোলার। ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে তাকাও, এটা হচ্ছে আমার এক পাশের যে হিসাবটা, এই যে এক পাশের হিসাব। নিচের মাড়ির জন্য আমি আবার ইনসিজর পাবো, ক্যানাইন পাবো, প্রিমোলার পাবো, মোলার পাবো। এবার ওদের হিসাবটা করো। ইনসিজর কয়টা পাইলাম? 2টা। ক্যানাইন পাইলাম 1টা, প্রিমোলার পাইলাম 2টা এবং মোলার আক্কেল দাঁত সহ নিলাম 3টা। এরপর নিচের মাড়িতেও সেম, 2টা, 1টা, 2টা, 3টা। এখন এটা হচ্ছে আমার উপরের মাড়ির এক পাশের হিসাব। 2 পাশের জন্য আমি কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কয়টা দাঁত হয়েছে গণত? 3, 4, 5, 6, 7, 8, 8টা না? এই যে 8টা দাঁত এবং 2 পাশের জন্য এই পাশের হিসাব, এই পাশে 8টা হলে এই পাশেও 8টা, এই যে 8টা, এখানে 8টা, এই পাশে 8টা হলে এই পাশেও 8টা। তাহলে দেখো তো, উপরের মাড়ির জন্য 8 গুণ 2, নিচের মাড়ির জন্য 8 গুণ 2, 8 8 8 দুগুণে 16, নিচেও হচ্ছে 8 দুগুণে 16। এখানে আবার ভাগ মনে করে দিয়ে কাটাকাটি করে দিও না, এটা হচ্ছে উপরের মাড়ি আর নিচের মাড়ির হিসাব। তাহলে উপরের মাড়িতে 16টা দাঁত, নিচের মাড়িতে 16টা দাঁত, 16 16 32টা দাঁত হচ্ছে আমরা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এই জায়গাটায় হিসাব কিতাব করার পরে এই জায়গাটায় দেখো কয়টি পেষণ দাঁত জিজ্ঞেস করছে। এখন পেষণ দাঁত এইখানে আবার আমরা আক্কেল দাঁত ছাড়া হিসাবটা করব। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8টা পেষণ দাঁত আমরা পাচ্ছি। মানুষের ছেদন দাঁত মোট কয়টা? গুণ তো, তুমি নিজেই কিন্তু পরীক্ষার হলে বসে গুনে ফেলতে পারতেছো। এই যে ভ্যাম্পায়ারের মতো দেখতে যে দাঁতগুলা, এইগুলা উপরে 2টা নিচে 2টা, 4টা। তাহলে 4টা। মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের? ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, 4 ধরনের। কোন দাঁত খাবার টুকরো করতে সাহায্য করে? এই যে আমি বলছি কাটতে সাহায্য করে কে? সামনের দিকে যে ইনসিজরগুলা, ইনসিজর কাটতে সাহায্য করে। ক্যানাইন কি করে? ছিঁড়তে সাহায্য করে, ছিঁড়তে। ছেদন দাঁত ছিঁড়তে সাহায্য করে। আর প্রিমোলার আর মোলার কি করে? পেষণ, তার মানে ওরা হচ্ছে পিষতে সাহায্য করে, খাদ্যগুলোকে পিষে ফেলবে। বৃহদান্ত্রের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? এখানে এখন আমরা আবার চিত্রটা দেখব। একটু আগে পরিপাকতন্ত্রের যে চিত্রটা আঁকছি, এইখানে আসো, দেখো এই জায়গাটায় ক্ষুদ্রান্ত্র এখানে শেষ হয়েছে, তাই না? এখান পর্যন্ত হচ্ছে ইলিয়াম, ক্ষুদ্রান্ত্র শেষ, এখান থেকে বৃহদান্ত্র শুরু। এইখানে আমি যে অংশটা আঁকছি না, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স সংযুক্ত থাকে আমাদের সিকামের সাথে। সিকামের পরে এখানে কি হয়? কোলন শুরু হয়, এই যে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন। তাহলে এই জায়গায় অ্যাপেন্ডিক্সটা যুক্ত থাকতেছে সিকামের সাথে। অ্যাপেন্ডিক্স অতীতে যখন মানুষ গুহায় বসবাস করত, কাঁচা মাংস খাইতো, তখন কাজ করতো, কিন্তু এখন বর্তমানে এটা একটা অকেজ অঙ্গ হয়ে গেছে, যার জন্য আমরা হচ্ছে অ্যাপেন্ডিক্সে যদি কোনো সংক্রমণ হয়, জীবাণু সংক্রমণ, সেক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা অপারেশন করে ফেলে দিতে পারি। তোমাদের ফ্যামিলিতে যদি কারো অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়, সেক্ষেত্রে এটা শুনে থাকবা। তাহলে সিকামের সাথে এটা যুক্ত আছে, তাই না? তাহলে বৃহদান্ত্রের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? দেখো এটা হচ্ছে আমার সিকামের সাথে।
এরপরে পাকস্থলীর বৈশিষ্ট্য জিজ্ঞেস করছে। পাকস্থলীর বৈশিষ্ট্য, এর প্রাচীর পুরু এবং পেশিবহুল, হ্যাঁ এটা আমি বলতে পারি। আকৃতি গোলাকার, না আকৃতি কেন গোলাকার হবে? খাদ্য পরিপাকে সহায়তা করে না, আল্লাহ, এটা তো খাদ্য পরিপাকে সহায়তা করে, তাহলে এই অপশনটা ভুল। প্রাচীরে কোনো গ্রন্থি থাকে না, থাকে। প্রাচীরে গ্রন্থি থেকেই তো তোমার ওই যে এনজাইমগুলো নিঃসৃত হয়, অ্যাসিড নিঃসৃত হয়, তাহলে আমরা ক নাম্বারটা এখানে সঠিক বলতে পারতেছি। পাকস্থলীর বৈশিষ্ট্য কোনটা? ওর প্রাচীরটা অনেক বেশি পুরু হয়, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এত সহজে ওই প্রাচীরটাকে মানে গলায় ফেলতে পারে না বা ক্ষতি করতে পারে না। খাদ্য পরিপাক হয়ে কোথায় শোষিত হয়? এখন খাদ্য পরিপাক হচ্ছে কোথায়? পাকস্থলীতেও হচ্ছে, ক্ষুদ্রান্ততেও হচ্ছে। এখন পরিপাক হওয়ার পর শোষণটা ঘটবে কোন জায়গায়? পাকস্থলীতে কখনোই শোষণ ঘটে না, ধমনী গাত্রেও ঘটে না, যকৃতেও ঘটে না। এখন অন্ত্রের গাত্রে এই শোষণটা ঘটবে, অন্ত্রে আমরা এই শোষণটা দেখতে পাই। এরপরে আসো, কি দেওয়া আছে? একটা দাঁতের চিত্র দেওয়া আছে। দাঁতের চিত্রটার দিকে একটু তাকাও। উপরের দিকে যে অংশ, এই যে দাঁতের একদম উপরে, তুমি ই করলেই বাইরে থেকে যেটা দেখতে পাও মুক্তার মতো চকচক করতেছে, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে এনামেল। এই যে অংশটা, এটাকে আমরা বলবো এনামেল। এখন পি যে অংশটা চিহ্নিতকরণ করছে, এটা হচ্ছে আমাদের এনামেল। এরপরে আসো, এইখানে কিছু দন্তমজ্জা থাকে, যেখানে ভিতর দিয়ে আমার নার্ভগুলা চলাচল করে। নার্ভ চলাচল করতেছে, এই যে দেখো আর চিহ্নিত যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলবো? দন্তমজ্জা বলবো। এবং ভিতরের কিউ চিহ্নিত করছে যে জায়গাটা, এটাকে বলবো হচ্ছে ডেন্টিন। ডেন্টিন হচ্ছে আমার কিউ অংশটা। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে আর চিহ্নিত অংশটার নাম কি? হ্যাঁ, দন্তমজ্জা, একটু আগেই তো দেখলাম। এনামেল হচ্ছে পি চিহ্নিত অংশটা, ডেন্টিন হচ্ছে আমার কিউ চিহ্নিত অংশটা, এবং সিমেন্ট হচ্ছে এই জায়গায়। দেখো এই যে দন্তমজ্জাটার যে নার্ভগুলা মাড়ির ভিতরে প্রবেশ করছে, এই সিমেন্ট দিয়ে হচ্ছে আটকানো আছে, এই জায়গায় হচ্ছে সিমেন্ট অবস্থান করে। আবার মাড়ির সাথে যখন অবস্থান করবে, এখানেও তোমার সিমেন্ট থাকতেছে, তাহলে এই জায়গাগুলো হচ্ছে সিমেন্ট। এরপরে পি ও কিউ, পি এবং কিউ তৈরির উপাদান। আচ্ছা, তার মানে এই যে উপরের যে অংশগুলা এনামেল, বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি, এই যে বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি, এইগুলা তৈরির উপাদান। এখন দেখো আমরা জানি আমাদের দাঁত, হাড় এগুলা ক্যালসিয়াম দ্বারা গঠিত হয়। দেখো তো, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ইয়েস, ক্যালসিয়ামের যৌগগুলাই হচ্ছে দাঁত বা হাড় তৈরির জন্য দরকারি। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট এখানে আমরা বাদ দিতে পারতেছি, 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক। কোনটি পরিপাকে পেপসিনের ভূমিকা রয়েছে? পেপসিন, ওই যে সক্রিয় পেপসিন, নিষ্ক্রিয় অবস্থায় ছিল, সক্রিয় করতেছিল, কে করতেছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমাদের আমিষ পরিপাকে সাহায্য করে। পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হবে, আমিষ পরিপাকে সাহায্য করতেছে কে? এই পেপসিনটা। এখন ভাত হচ্ছে শর্করা, ভাত, রুটি শর্করা, ঘি হচ্ছে আমার চর্বি জাতীয় খাদ্য, এবং মাংস হচ্ছে আমিষ, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমিষ বলতে পারতেছি। এখন এই যে প্রশ্নগুলো আমি সমাধান করলাম, এই জায়গায় তোমাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে এই বিক্রিয়াগুলা, কে প্রভাবক হিসেবে কাজ করতেছে, কে কাকে ভেঙে কিসে পরিণত করতেছে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।